আরে লিটু তুমি এটা কি করছো? আরে তেমন কিছুই না, সারপ্রাইজ। আরে কিসের সারপ্রাইজ? আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে, কম্বলের ভিতরে খোলো। আরে লিটু এসব কি? আরে তেমন কিছুই না, ওই যে বললাম সারপ্রাইজ, আমি তোমাকে সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ? এটা কোন ধরনের সারপ্রাইজ? এভাবে কেউ সারপ্রাইজ দেয়? আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিল কম্বলের ভিতরে। ও তার মানে তুমি রাগ করলে? দেখো আমি তোমাকে ভালোবেসে এত সুন্দর একটা সারপ্রাইজ দিলাম, কোথায় তুমি খুশি হবে, তা না হয়ে তুমি আমাকে এসব বলছো। আচ্ছা আমি কি তোমাকে সারপ্রাইজটা দিয়ে ভুল করলাম? আরে না না, তুমি সারপ্রাইজ দিয়ে কোনো ভুল করোনি। আসলে কম্বলটা আমার ফেসের মধ্যে তুমি এমন ভাবে দিয়েছো, আমি ম্যাডাম এই মেয়েটা আপনার বাসা থেকে কি জানি চুরি করছিল, আমি ধরে নিয়ে আসছি। এই দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস! কোথ থেকে কোন একটা মেয়েকে ধরে নিয়ে আসছিস, তুই ওকে বলছিস ওরা কি চোর, তাই না? এই ওকে দেখেই তো মনে হচ্ছে যে ভদ্র ঘরের মেয়ে। চোখটা কি গেছে নাকি, সাথে সাথে মাথাটাও গিয়েছে, তাই না? বুড়ো হয়েছিস আর ভীমরতি হয়েছে, ছেড়ে দাও ওকে, তুমি যাও। আরে লিটু, তুমি দারোয়ান কাকার সাথে এভাবে কেন কথা বলছো? দারোয়ান কাকা যেহেতু এই মেয়েটাকে ধরে নিয়ে এসেছে, তার মানে কিছু না কিছু ঘাপলা তো অবশ্যই আছে। কাকার কথাটা আমরা আগে শুনি, তারপর না হয় বিচার করব। কি ব্যাপার যারা, তোমারও তো দেখছি মাথাটা খারাপ হয়ে গিয়েছে, তুমিও দারোয়ানটার সাথে সুর মিলাচ্ছ, তাই না? আচ্ছা তুমি ভালো করে তাকিয়ে দেখো তো, ওকে কি দেখে কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে যে আমাদের বাসায় চুরি করতে এসেছে? আরে হতে পারে আমাদের পাশের বাসাতেই থাকে, আর তুমি ওকে এই দারোয়ানটার সাথে চোর বলছো। ওকে ছেড়ে দাও, এই যাও তো যাও। ম্যাডাম এই মেয়েটা শুধু আজকেই না, কয়েকদিন দেখছি আপনার বাসাতে আওয়াজ করে, তাই স্যার আজকে ধরে নিয়ে আসছি। লিটু আমি এসব কি শুনছি? হ্যাঁ, আমার অ্যাবসেন্সে এই মেয়ে 4-5 দিন যাবত আমারই ফ্ল্যাটে আসা যাওয়া করে, এসবের মানে কি? যারা তুমি কি বলছো? আমার মনে হচ্ছে কি জানো, এই দারোয়ানটা তো বুড়ো হয়ে গিয়েছে, সাথে সাথে ওর মাথাটাও চলে গিয়েছে। কি থেকে কি বলছে, এই একদম চুপ থাকবি। এই তুমি চুপ করো। আমার তো মনে হচ্ছে এখানে কোনো ষড়যন্ত্র চলছে। তুমি তো স্বীকার করবে না, তাই না? আমি এক্ষুনি থানায় কল করে ফোর্সকে ডাকবো, তারপর তোমাদের মুখ থেকে কিভাবে সত্যি কথা বের করতে হয় সেই টেকনিক আমার কাছে খুব ভালো করে জানা আছে। জাস্ট ওয়েট। না না ম্যাডাম, আপনি পুলিশকে ফোন দিবেন না, আমি সব সত্য কথা বলছি। আসলে আপনার হাজবেন্ডই আমাকে প্রত্যেকদিন ফোন দিয়ে আনে আর আমার সাথে সময় কাটায়। হোয়াট? লিটু এই মেয়েটা কি বলছে? তুমি আমার অ্যাবসেন্সে মেয়েটাকে বাড়িতে ডেকে এনে ওর সাথে টাইম স্পেন্ড করো? আমি সব কি শুনছি? তুমি কেন করেছো এরকমটা? হ্যাঁ কেন করলে? দেখো তুমি যেহেতু সবটা জেনে গিয়েছো, তাহলে আর তোমাকে গোপন করে কি লাভ আছে, সব কিছু বলেই দিচ্ছি। আসলে তুমি তো বাসাতে থাকো না, নিজের চাকরি নিয়ে সব সময় ব্যস্ত থাকো, আর সেই অভাবটা পূরণ করার জন্যই আমি ওকে বাসাতে নিয়ে আসতাম, নিয়ে এসে সময় কাটাতাম, জাস্ট এইটুকুই, আর কিছুই না। ছি 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 লিটু, আমি এসব কি দেখছি? তুমি কিনা আমার অবর্তমানে এই মেয়েটাকে আমারই ফ্ল্যাটে এনে তার সাথে টাইম স্পেন্ড করো, আর তুমি কি বললে আমি আমার কাজে সবসময় ব্যস্ত থাকি, আমি তোমাকে সময় দিতে পারি না, তোমার সময়ের প্রয়োজন। আরে আমি দিন রাত 24 ঘন্টা রোদে পুড়ে খাচ্ছি কার জন্য? তোমার আমার সুখের জন্য, যাতে আমরা দুজন ভবিষ্যতে ভালো থাকতে পারি। এই যে আমাকে যে পুলিশের ড্রেসে দেখছো, এই পোশাকটা না অনেক মূল্য আছে। আমি এই পোশাকটা পরে দিন রাত 24 ঘন্টা জনগণের সেবায় নিয়োজিত থাকি, যাতে আমার দেশ এবং দেশের জনগণ, প্রতিটা মানুষ সবসময় ভালো থাকতে পারে। অন্যায়কে আমি কোনোদিনও প্রশ্রয় দেইনি। আর তুমি কি করেছো? সেইটার সুযোগ নিয়েছো। আমার অবর্তমানে এই মেয়েটার সাথে তুমি টাইম স্পেন্ড করেছো, তার মানে তুমি আমাকে ঠকিয়েছো। না, আমি যেহেতু অন্যায়ের প্রশ্রয় কোনোদিন দেইনি, তার মানে তোমাকেও আমি কোনো প্রশ্রয় দিব না। তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি এক্ষুনি তোমাদের দুইজনকে থানায় নিয়ে যাব এবং সেখানে তোমাদের দুইটা পরিবারকে আমি প্রেজেন্ট করব, তারপর সবার সামনে আমি তোমাদের দুইজনের বিচার করব। এখন দুইজনকে আমি থানায় নিয়ে যাব, চলো আমার সাথে, চলো বলছি, চলো। ম্যাডাম ম্যাডাম এই মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছিস? হ্যাঁ, তুই জানিস না আমার বয়ফ্রেন্ড, ওর সাথে কিছুদিন পর আমার বিয়ে হবে। যারা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ওর গায়ে হাত তুললে কেন? ও আচ্ছা, আমি এই মেয়েটার গলে থাপ্পড় মেরেছি, তাই তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? হাই, তুমি কি ভুলে গেছো তোমার আমার রিলেশন কত বছরের? 4 বছর যাবত তোমার সাথে আমার সম্পর্ক চলছে। আমি তোমার আর আমার কথা আমার বাড়ি পর্যন্ত জানিয়ে দিয়েছি, বিয়েরও আলোচনা হচ্ছে, আর তুমি কিনা এই মেয়েটার সাথে আমারই অজান্তে এখানে ঘোরাফেরা করছো। 1 মিনিট ম্যাডাম, আপনি আমার গালে থাপ্পড় কেন মারলেন? আপনি তো আমাকে চিনেনই না, আমার পরিচয়ই জানেন না, তাহলে আপনি আমাকে মারলেন কেন? এই মেয়ে চুপ, একদম কথা বলবি না। একে তো অন্যায় করেছিস, আমারই বয়ফ্রেন্ডের সাথে রাস্তায় ঘোরাফেরা করছিস, তার উপর আমার মুখে মুখে কথা বলছিস। হ্যাঁ, তোর এত বড় সাহস,
তুই কি শুনতে পাসনি? ওর সাথে আমার কত বছরের সম্পর্ক? 4 বছরের সম্পর্ক। ওর সাথে আমার বিয়ে পর্যন্ত ঠিক হয়েছে, আর তুই একজন থার্ড পারসন হয়ে আমাদের সম্পর্কটা নষ্ট করার জন্য এসেছিস। এখনো বলছি সময় আছে, আমাদের দুজনের মাঝখান থেকে চলে যা, যা বলছি। এই তুই কি শুনতে পাসনি তোকে যে আমি এখান থেকে চলে যেতে বলেছি? ও বুঝতে পেরেছি, তুই কেন যাচ্ছিস না। সূর্য, তোমার এই টাইপ মেয়ে পছন্দ। এতদিন তুমি আমার সাথে সম্পর্ক করেছো, এখন আর আমাকে ভালো লাগে না। 3 পিস পরা গাইয়া মেয়েকেই তোমার পছন্দ, তাই না? এই সম্পর্ক আমি কিছুতেই মেনে নিব না। আমি বলছি ওকে তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বলো, তা না হলে কিন্তু আমি ওর অবস্থা খুব খারাপ করে দিব। যারা চুপ করো, একদম চুপ, আর একটা কথা বলবে না, না হয় এমন মার মারবো না একদম মুখ দেখাতে পারবে না। তুমি ওর গায়ে হাত তুলেছো কোন সাহসে? তুমি জানো তুমি ওকে একটা থাপ্পড় দিয়েছো, তার বিনিময়ে আমি তোমাকে 10টা থাপ্পড় দিতে পারি। কি? এই মেয়েটার জন্য তুমি আমার গায়ে হাত তুলবে? আমার কি এইটাই দেখার বাকি ছিল? কি এমন কমতি আছে আমার মধ্যে? হ্যাঁ, এই মেয়েটাকে তোমার এত বেশি ভালো লেগেছে, আমার তো মনে হচ্ছে এই মেয়েটা তোমাকে জাদু করেছে। আমি কি তোমাকে কম ভালোবাসা দিয়েছি, নাকি আমার মধ্যে যা নেই এই মেয়েটার মধ্যে তা আছে? আরে যারা, তুমি কার পিছে পড়ে আছো? তুমি এত সুন্দর একটা মেয়ে, তোমার পিছে হাজার হাজার ছেলেরা ঘুর ঘুর করবে, আর তুমি কিনা কোথাকার এক ছেলের সাথে এইভাবে কথা বলতেছো, তার পিছনে পড়ে আছো। অন্য ছেলের কথা নয় বাতি দিলাম, তুমি আমার দিকে তাকাই দেখো। আমি তোমার বয়ফ্রেন্ড হবার 1000% যোগ্য। আমি তো তোমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? ওই মেয়ে, ওই কি বলতে চাচ্ছেন আপনি? আপনি জানেন ওকে? হ্যাঁ, তুমি যা শুনেছো ঠিকই শুনেছো, ও আমার বয়ফ্রেন্ড। তুমি যদি তোমার সাথে একটা গার্লফ্রেন্ড বানিয়ে রাস্তায় টুটু কোম্পানির মতো টই টই করে ঘুরতে পারো, তাহলে আমি কেন বয়ফ্রেন্ড বানিয়ে রাস্তায় ঘুরতে পারবো না? তুমি যে কাজটা করছো এটা যদি কোনো অন্যায় না হয়ে থাকে, তাহলে আমার কাজটা কেন অন্যায় হবে? ভালো হয়েছে, আমিও তোমার অজান্তে বয়ফ্রেন্ড বানিয়েছি এবং আমার বয়ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করছি। দেখছো ভাইয়া তোমার গার্লফ্রেন্ড কেমন আমার গায়ে হাত তুলেছে? আজ বাদে কাল যদি ওর সাথে তোমার বিয়ে হয়, 2 দিন পর তো আমার মা বাবাকেও অসম্মান করবে, তখন তো আমাদের ফ্যামিলির মানিজ্জত সব চলে যাবে। তার থেকে ভালো হয়েছে আগেই তুমি ওর আসল রূপটা দেখে ফেলেছো। হ্যাঁ মেয়ে, তোর এত বড় সাহস, তোর মুখে কই ফুটেছে তাই না? তোকে আমি মজা দেখাচ্ছি। হাউ ডিয়ার ইউ! তোমার এত বড় সাহস কি করে হয় যে একের পর এক তুমি ওর গায়ে হাত তুলে যাচ্ছ? তুমি জানো ও আমার কে? বাই দ্য ওয়ে, আমি তোকে পরিচয় করে দিচ্ছি, ও আমার আর কেউ নয়, ও আমার ছোট বোন। তোমার যদি কিছু জিজ্ঞেস করা থাকে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে, কিছু জানা থাকলে আমার কাছ থেকে জানতে পারতে। তুমি কিছু জিজ্ঞেস না করেই, কোনো কিছু না জেনেই তুমি ওর গায়ে কেন হাত তুলেছো? তুমি আমাকে ব্লেম দিচ্ছ। তুমি আমাকে কি বলতেছো? আমি কিনা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছি, অথচ তুমি কিনা উল্টা তোমার একটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছো। তোমার সাথে আমার 4 বছরের রিলেশন, তুমি সেটা হাইলাইট করতেছো, বাট আদারওয়াইজ তুমি আরেকটা বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছো। তুমি যে নিজে ভুল করতেছো সেটা তোমার চোখে পড়ে না? তুমি আমাকে ব্লেম দিচ্ছ কেন? সূর্য, ও তোমার ছোট বোন। আমি না আসলে বুঝতে পারিনি। কি করে বুঝতাম বলো? তুমি তোমার বোনকে নিয়ে রেস্টুরেন্টে খেতে বসেছিলে, ওর হাত ধরেছিলে, আমার ফ্রেন্ড আমাকে ছবি পাঠিয়েছিল, আর তা দেখে আমি তো রেগে বেগে একদম এখানে এসেছি তোমাকে হাতে না তো ধরবো বলে। আর শোনো না, ও না আমার বয়ফ্রেন্ড না, ও হচ্ছে আমার ফ্রেন্ড। আমি তোমাকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম যে পছন্দের মানুষের পাশে যদি অন্য কোনো পুরুষ মানুষ থাকে তাহলে তো আর কতটা কষ্ট লাগে, যেমনটা কষ্ট আমার লেগেছিল তোমার পাশে তোমার বোনকে দেখে। ও আচ্ছা, তোমার ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডের মন মানসিকতা এতটাই নিচে কিনা সে এটাও বুঝতে পারে না যে একজন বোন তার বাইরে হাত ধরে ঘুরতেই পারে। আরে একজন বোন তার বাইরে হাত ধরে ঘুরবে তো কি করে ঘুরবে? আর এটা একটা স্বাভাবিক ব্যাপার, তোমাদের ফ্যামিলিতে মেনে না নিতে পারে, কিন্তু আমাদের ফ্যামিলিতে এটা স্বাভাবিক ব্যাপার, একটা বোন তার বাইরে হাত ধরে ঘুরবে। কিন্তু এটাকে সে নেগেটিভভাবে নিয়ে তোমাকে বাজেভাবে বুঝিয়েছে। ছি ছি, তোমাদের মেন্টালিটি এতটা নিচে, এতটা খারাপ। আর তুমি এইটুকু দেখে এটা ভেবে নিলে যে ওর সাথে আমার রিলেশন, আর তুমি কি করলে? ওর গায়ে হাত তুললে, আমাকে ব্রেকআপ বললে। আচ্ছা, এই মেন্টালিটি তোমার, এই চিন্তা ভাবনা? ভালোই হয়েছে, তোমার সাথে ব্রেকআপ, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যাও। প্লিজ সূর্য না, তুমি আমার সাথে রিলেশন ব্রেকআপ করতে পারো না। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি আমার নিজের জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তাছাড়া আমি যখন তোমার পাশে ওকে দেখেছিলাম আমি তো জানতাম না যে ও তোমার বোন, আমি ভেবেছিলাম ও মেবি তোমার নতুন গার্লফ্রেন্ড, তাই আমি সহ্য করতে পারিনি। আপু, তুমি তো নিজেও একটা মেয়ে, বলো তুমি যদি দেখো যে তোমার বয়ফ্রেন্ডের পাশে অন্য একটা মেয়ে, তাহলে তোমার কতটা কষ্ট লাগবে? ঠিক আমারও ঠিক ততটাই কষ্ট হয়েছে, জেলাস ফিল হয়েছে। প্লিজ আপু, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি তোমার ভাইকে বলো না যাতে আমার সাথে ওর সম্পর্কটা নষ্ট না করে। আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের কথাবার্তা চলছে, সব কিছু শেষ হয়ে যাবে। প্লিজ একটু রিকোয়েস্ট করো না।
ভাইয়া আমার মনে হয় কি আপু আসলে জানতো না যে আমি তোমার বোন, এর জন্যই এতটা রিয়েক্ট করেছে, আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। তুমি মাফ করে দাও আপুকে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, চল। স্যার 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 আমি অনেক বড় একটা বিপদে পড়েছি স্যার। স্যার আপনি আমাকে বাঁচান স্যার, গুন্ডারা আমাকে ধরতে পারলে আমাকে মেরেই ফেলবে। আরে কি বলছিস? কোথায় গুন্ডা পান্ডা? স্যার গুন্ডারা আপনার বাসার নিচেই আছে, আপনি তাড়াতাড়ি যান, গুন্ডাদেরকে ধরুন, ওদের অ্যারেস্ট করুন। বাসার নিচে? আচ্ছা আমি এখনই দেখছি, এখানে থাক, আমি আসতেছি। আচ্ছা স্যার ঠিক আছে, আপনি তাড়াতাড়ি যান। কই? আচ্ছা তুই যে আমাকে বললি যে বাসার নিচে গুন্ডারা তোকে ধাওয়া করেছে, কই? আমি তো বাসার নিচে গিয়ে দেখলাম ওখানে কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। কি কোন স্যার? নিচে কেউ নাই, পুরো রাস্তা ফাঁকা? স্যার আমার কি মনে হয় জানেন, ওরা যাই না গেছে যে আপনি একজন পুলিশ অফিসার আর আমি আপনার বাসায় কাম করি, আর যখনই জানছে তখনই ওরা পলাই গেছে ভয়ে। এই দেখ, ওরা যদি জানতোই যেটা পুলিশ অফিসারের বাসা, ওরা তোকে ধাওয়া করে এখানে নিয়ে আসতো না। আমার মনে হচ্ছে তুই মিথ্যে কথা বলছিস, কি সত্যি ঘটনা সেটা বল। স্যার আমিও তো এটা বুঝতেছি না যে ওরা পুলিশ অফিসার জানা সত্ত্বেও কি লিগে আমারে ধাওয়া করলো। স্যার আমি তো রাস্তা দিয়ে হাইটা হাইটা আসতেছিলাম, ওরা ভাবছিল আমারও যদি কোনোভাবে ধরতে পারে তাহলে তো আমার ক্ষতি কইরা ফেলাইতো, এতে তো লাভটা অগই হইতো না। কিন্তু আমি তো ওই সুযোগটা দেই নাই, আমি তো দৌড়াই দৌড়ে আপনার কাছে পড়ছি, আপনার কাছে সাহায্য চাইছি, তখনই তো আপনি নিচে গেলেন, যা দেখলেন ওরা পলায় গেছে। তোর কথার মধ্যে আমার পুরোপুরি ডাউট হচ্ছে, তুই হয়তো ভুলে গেছিস আমি একজন পুলিশ অফিসার, আর আমার চোখে ধোলা দেওয়া চারটাখানে কথা না, তুই কোনো এক জায়গায় মিথ্যে বলছিস, সত্যিটা বল বলছিস। না না স্যার আমি কিচ্ছু লুকাইতাছি না, আমি আপনার কাছে কোনো মিথ্যা কথা কইতাছি না স্যার, আমি যা কইতাছি সব সত্যি কথা কইতাছি স্যার, আপনি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখেন স্যার, আমি সত্যি কথা কইতাছি স্যার স্যার। এই মেয়ের কথা বিশ্বাস করবেন না স্যার, ওই মেয়েটা মিথ্যা কথা কইতাছে স্যার, গুন্ডারা ওরে ধাওয়া কেন করবো স্যার, ও তো কাজের মেয়ে, তাও এইবারে স্যার ও কিন্তু মিথ্যা কথা বলছে, টাউট স্যার, সুন্নি, ওর কথা বিশ্বাস করেন না। এই চুপ থাক, একটা মিথ্যা কথা কবি না স্যার, আমার কথা বিশ্বাস করবো না তো কি স্যার, তোর কথা বিশ্বাস করবো? হ্যাঁ স্যার আপনি মস্তর একটা কথাও বিশ্বাস করবেন না স্যার, মস্ত তো চায় আমার এই জায়গা থেকে খেদাই দিতে, যাতে আমার জায়গাটা মস্ত দখল করতে পারে, কারণ আপনি তো আমার অনেক ভালো জানেন এরা তো মস্ত সহ্য হয় না। স্যার আমি সত্যি কথা বলতেছি, এই চুপ কর, তুই বিশ্বাস তো করবি না। ও স্যার কয়দিন আগে আমারে স্যার ওই বলছিল যে স্যার তো অফিসে চলে যায়গা, ঘরের মধ্যে কোনো টাকা পয়সা সিটন মোটনও থাকে, সেগুলো তুই আর আমি নিয়ে ভাইকে পড়াই যাবো গা। আর শুনি কথা বিশ্বাস করেন না, কিন্তু শুননি কিন্তু। হেই মস্ত চুপ থাক, একটা উল্টাপাল্টা কথা কবি না, তাহলে কিন্তু তোর খবর করে দিব। স্যার আপনি মস্তর কোনো কথা বিশ্বাস করেন না স্যার, ওই ইচ্ছা করে এমন করতেছে স্যার, ওই আমারে দেখতে পারে না স্যার, আপনি আমার কথা বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু করি নাই। কি রে যারা, তুই আমারটা খাস, আমারটা পড়িস, আমার বাসায় কাজ করিস, আর আমার বাসায় কাজের লোক হয়ে তুই আমার ক্ষতি করতে চাস? এ কি, আমার টেবিলের টাকা কম কেন? এই যারা, টাকা তুই নিয়েছিস, সত্যি করে বল। না না স্যার, এর আপনি কি কথা কইতাছেন, আমি আপনার কোনো টাকা নেই নাই। আমার টেবিলের টাকা কম কেন আমি সেটা জিজ্ঞেস করেছি, তোকে এখানে রেখে গেছি আমি, আর এখানে তো অন্য কেউ আসেনি, টাকা কে নিয়েছে তাহলে? স্যার আপনার টাকা যেমন সাজাই না গুছাই না ছিল, ঠিক ওরকম সাজাই না গুছাই নাই আছে স্যার, আমি কোনো টাকা সরাই না স্যার, আপনার কোনো জায়গায় ভুল হইতাছে, এই মস্তটা আপনার মাথাটারে গুলাই দিছে। ও স্যার দে স্যার, ওর পিছনে কি জানি স্যার লুকাইতাছে। এই তুই পিছনে কি লুকাচ্ছিস? ঘোর ঘোর বলছি। স্যার পিছনে আমি কিচ্ছু লুকাইতেছি না, আসলে সারাদিন অনেক কাম করছি তো স্যার, আমার এই দুইটা হাত ব্যথা হয়ে গেছে, এর লিগে পিছনে দুইটা হাত দিয়ে একটু টান টান করতেছিলাম। দেখ আমি কিন্তু পুলিশের লোক, তুই আমার চোখে দোলা দিচ্ছিস, তোকে তো খবর আছে, তোকে আমি হাজতে বলবো। ঘোর তুই ঘোর। ও স্যার দেখছেন স্যার, আপনি কইছিলাম না স্যার, ওর টাকা শুননি ধরে টাকা চুরি করছে। এই আমার টাকা তুই কোথায় কোথায় লুকিয়েছিস সব বের কর, বের কর। ঠিক আছে স্যার, বার করতেছি। স্যার আমি এই কয়টা টাকাই চুরি করছিলাম, তবে এটাই আমার প্রথম চুরি ছিল, বিশ্বাস করেন আমি আর কোনোদিনও কোনো টাকা চুরি করি নাই। আচ্ছা
তুই তো সে অনেকদিন যাবত আমার বাসায় আছিস, কাজ করিস। আচ্ছা, কখনো কোনো স্টেপ না পেয়েছিস এমন কিছু আছে? যখন যা দরকার আমাকে বলেছিস, আমি আমার নিজের ছোট বোন মনে করে তোকে আমি দিয়েছি। তুই চুরি করতে গেলি কেন? হ্যাঁ, তুই যে আমার বাসায় চুরি করেছিস এর জন্য তোকে শাস্তি পেতে হবে। তোকে আমি থানা নিয়ে যাব, তোকে হাজতে পড়বো আমি। না স্যার, আমার জেলে বইরেন না স্যার, আমি চুরি ইচ্ছা করে করি নাই, আমি চুরি করতে বাধ্য হয়েছি। মানে বাধ্য হয়ে মানে? তুই কেন চুরি করেছিস? স্যার, এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কেউ নাই। আমার মাটা না অনেক অসুস্থ স্যার, আমার মা হাসপাতালে ভর্তি। ডাক্তার আমারে কইছে আমি যদি 10 লক্ষ টাকা জমা না দিতে পারি তাহলে আমার মায়ের অপারেশন হইব না। স্যার, আমি তো গরিব ঘরের মাইয়া, এত টাকা কই থেকে পাবো? কোন আত্মীয় স্বজনের কাছে গিয়ে 2টা হাত পাচ্ছি যে আমার কয়টা টাকা ভিক্ষা দেন, কেউ আমার 1টা টাকা দেয় নাই স্যার। সবাই আমার দূর দূর করে অপমান করে তাড়াই দিছে। এই দুনিয়াতে আমার মা স্যার আমার আর আপনজন বলতে কেউ নাই স্যার। হেলিকা আমি ভাবছিলাম আপনি তো অনেক টাকার মালিক, আপনার তো লাখ লাখ টাকা জায়গায় জায়গায় ছড়ানো ছিড়ানো থাকে, আপনি তো এত টাকার হিসাবও রাখেন না। তো আমি যদি আপনার টাকা থেকে কিছু টাকা নিয়ে আমি আমার মার চিকিৎসা করাই, আপনি হয়তো ধরতেই পারবেন না, বুঝবেনই না। কারণ এই জায়গায় তো মেলা টাকার হিসাব, 10টা লক্ষ টাকা স্যার, এটা কি কম টাকা? কোন আত্মীয় স্বজন এত টাকা দেয় না, আর আপনি তো পর মানুষ, তাই আমি টাকাগুলা চুরি করছি স্যার, আপনি আমার মাফ করে দিন। এই, তোর মা অসুস্থ, তুই তো আমাকে বলতে পারতি। তোর মায়ের ট্রিটমেন্টের জন্য যত টাকা লাগে আমি দিতাম। এই দেখ তো, মস্তু কাকা ওনার মেয়েকে বিয়ে দিয়েছে, যত টাকা পয়সা লাগছে সব আমি দিচ্ছি, আর স্বর্ণগয়না যা লেগেছে সব আমি কিনে দিয়েছি। তুই তোর মা অসুস্থ আমাকে বলতে পারতি না? তুই তা না করে কি করেছিস? আমার বাসায় চুরি করেছিস। এটা মোটেও ঠিক করিসনি তুই। স্যার, আমি আপনার কাছে কথা দিতেছি স্যার, আমি আর কোনোদিনও আপনার কাছে না কয়ে কোনো টাকা পয়সা কিছু ধরবো না স্যার। আপনি আমার মায়ের চিকিৎসা করবেন স্যার। ঠিক আছে, তুই চুরি করেছিস, তোকে আমি ক্ষমা করে দিলাম। তোর জন্য না কিন্তু, শুধু তোর মায়ের জন্য। মায়ের অজুহাত দেখিয়েছিস তো, মা অসুস্থ, মায়ের চিকিৎসার জন্য যা কিছু লাগে সব আমি দেবো, আর মন খারাপ করিস না। যা। আচ্ছা স্যার, ঠিক আছে, এখনই আমি আমার মায়ের কাছে যাইতেছি, আমার মা সুস্থ হয়ে যাবো, যাই। আরে মস্তক কাকা, আপনি কি করছেন? আপনি আমার শাড়ি কেন খুলছেন? মস্তক কাকা, এই কি করছিস এটা? তুই শাড়ি কেন খুলছিস? আরে থাম বলছিস। এই থাম বলছি। কি ব্যাপার জারাপ, তুমি কি ঠিক আছো? আরে তুমি আমার কথা বাদ দাও, তুমি চাকরের বাচ্চাটাকে ধরো, ওর এত বড় সাহস, ও আমার শাড়ি টেনে খুলে ফেলেছে। চাকরের বাচ্চা? তোর এত বড় সাহস? তুই কিনা আমার পরিবারের ইজ্জত নিয়ে খেলা করিস? তুই আমার বাচ্চাটাকে নষ্ট করতে চাইছিলি তাই না? তোর মতলব খারাপ ছিল। তোকে তো আমি এমনি এমনি ছাড়বো না, তোকে এক্ষুনি আমি মারতে মারতে থানায় নিয়ে যাবো। চল। স্যার, আপনার ওয়াইফের কাপড়টা খুলছি, আপনি চোখ দিয়ে কিছুই দেখেন নাই? কিছু দেখিনি মানে? আরে আমি কি দেখবো? ও হচ্ছে আমার বউ, আমি খুব ভালো করে জানি তুই এখানে কি করতে এসেছিলি। তোর কথা আমি ভুলবো না, চল আবার থানায়, তোকে আমি উচিত শিক্ষা দিব। লিটু, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? হ্যাঁ, আমি তোমার বউ, আমার গর্ভে তোমার সন্তান। এই ছোট লোকের বাচ্চা আমাদের সন্তানকে নষ্ট করতে চাচ্ছে। তাছাড়া ও না আমাদেরকে খুব বাজেভাবে তাকাতো, ইশারা ইঙ্গিত করতো। আমি তোমাকে কিচ্ছু বলতাম না ভয়ে, কারণ সারাদিন তো আমি বাসায় একা থাকি, ও যদি আমার কোনো ক্ষতি করে ফেলে এই জন্য। তুমি ওকে আজকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। ওকে তো আমি অবশ্যই পুলিশের কাছে দিব। ওর এত বড় সাহস, ওকে আমি দয়া করে আমার বাসায় কাজ দিয়েছি, আর ও কিনা সেই সুযোগে আমার বইয়ের দিকে কোনো জনে তাকায়। তোকে আমি ছাড়বো না, এত সহজ আমার হাত থেকে তুই পালিয়ে যাবি। চল এবার, তোকে আমি উচিত শিক্ষাই দিব। বেরো। স্যার, আপনার আসলে চোখ দিয়ে কিছুই দেখতেছেন না, তা দেখেন। জারাপ, আমি এটা কি দেখছি? তো তুমি প্রেগনেন্ট না? স্যার, আপনার দেখার লাগে আজকে আমি এই কাজটা করছি। ওই দেখেন, আপনার ওয়াইফের কিন্তু আসল বাচ্চা পেটে না, নকল বাচ্চা পেটে বানায় আপনার ধোঁকা দিতে আছে। তার মানে জারাপ, তুমি আমার সাথে বেইমানি করেছো? এতদিন যাবত তুমি আমাকে ঠকিয়েছো। কোথায় আমি ভেবেছিলাম আমি সন্তানের বাবা হতে যাচ্ছি, তুমি প্রেগনেন্ট। আমি এলাকার সবাইকে বলে রেখেছি যে আমি বাবা হতে যাচ্ছি, তোমাদের সবাইকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। আর আজ আমি এটা কি দেখছি? তুমি এতদিন যাবত আমাকে তুমি ধোঁকা দিয়ে গেলে, আমাকে ঠকালে।
এতদিন সম্পূর্ণ তোমার নাটক ছিল প্রেগনেন্ট সাজার। ছি 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 ছি, আমি না এটা নিতে পারছি না। তুমি আমাকে এইভাবে ঠকাতে পারো? আরে আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম, আর তুমি কিনা প্রেগনেন্ট সেজে এতদিন যাবৎ আমাকে ধোঁকাই দিয়ে গেলে। ছি, আমি না এই সমস্ত কিছু একদম বরদাস্ত করব না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও আমার বাসা থেকে। ব্যাস, অনেক বলেছো, আর আমি অনেক কিছু শুনেছি। হ্যাঁ, তুমি আমাকে কি ডিভোর্স দিবে? হ্যাঁ, ডিভোর্স তো আমি তোমাকে দিয়ে এখান থেকে চলে যাব। আমি এতদিন সবকিছু গোপন করেছিলাম কেন জানো? তোমার ভালোর জন্য, যাতে সমাজের মানুষের কাছে তুমি মাথা উঁচু করেই দাঁড়াতে পারো, মাথা তোমার নিচু করতে না হয়। আর তুমি, ভালোই হয়েছে সত্যিটা জেনে গিয়েছো। আমি প্রেগনেন্ট না, প্রেগনেন্ট সাজার অ্যাক্টিং করেছি তোমার ভালোর জন্য। আমি চাইলেই তোমাকে ছেড়ে না অনেক আগেই চলে যেতে পারতাম। কিসের জন্য যাইনি জানো? কারণ আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আর আরেকটা কথা, প্রেগনেন্ট সাজার পিছনে সবথেকে বড় কারণ হলো তুমি কোনোদিন বাবা হতে পারবে না। সমস্যাটা আমার না, সমস্যাটা তোমার। তোমাকে আমি কতবার বলেছিলাম, হ্যাঁ চলো না ডক্টরের কাছে যাই, টেস্ট করি আমাদের কেন বেবি হচ্ছে না। তুমি তো আমার কোনো কথাই শোনো না, শুধু বলো দোষ তোমার, দোষ তোমার। তারপর তোমার পারমিশন না নিয়ে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, আর তখন জানতে পারি সমস্যাটা আমার না, সমস্যাটা তোমার। তোমার জন্য তো আমি ঠিকমতো রাস্তায় বের হতে পারতাম না। সবাই আমাকে বলতো তুমি নাকি অপয়া, তুমি কোনোদিনও বাবা হতে পারবে না। কিন্তু তোমার অপমান তো আমি সহ্য করতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে আমি এই কাজটা করেছিলাম, প্রেগনেন্টের নাটক করেছিলাম। আর ভেবেছিলাম 10টা মাস কোনোভাবে পার হয়ে গেলে হসপিটাল থেকে একটা বাচ্চা দত্তক নিয়ে নিতাম, তারপর বলতাম এটা আমাদের বাচ্চা। আর আজকে তোমার উপকার করতে গিয়ে যখন আমি নিজেই দোষী সাব্যস্ত হলাম, তাহলে ওকে ফাইন, আমাকে তো এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। আমি না হয় চলে গেলাম, তুমি আমাকে সময় মতো ডিভোর্সটা দিয়ে দিও, আর ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আসি। না না যারা, তুমি যাবে না। দেখো, আমারই ভুল ছিল। আমি কখনোই বুঝতে পারিনি যে সমস্যাটা আমার মধ্যে ছিল। আমি কখনো সন্তানের বাবা হতে পারবো না। তুমি এই ব্যাপারটা জানার পরও তুমি আমাকে কখনোই ছেড়ে যেতে চাওনি, কখনো এই ব্যাপারটা আমাকে জানাওনি পর্যন্ত। আমার এই সমাজের মধ্যে একটা সুনাম আছে, একটা সম্মান আছে। এই সম্মান নষ্ট হয়ে যাবে ভেবে তুমি কখনোই এই ব্যাপারটা আমাকে বলোনি, কিংবা কাউকেই বলোনি। তুমি চেয়েছো সবসময় আমাকে ভালোবাসতে, আমার সাথে থাকতে, আর যার জন্য তুমি এই পথটা বেছে নিয়েছিলে। আসলে আমি এইসবের কিছুই বুঝতে পারিনি, যার জন্য তোমাকে আমি ডিভোর্স পর্যন্ত দিতে চেয়েছি। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি যারা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাদের না হোক সন্তান, তাতে কি হয়েছে? প্রয়োজন আমরা দুইজনে একটা সন্তান দত্তক নিব। তারপরও দয়া করে তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমার মতো সহধর্মিণীকে এভাবে হারাতে চাই না যারা। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আমরা একসাথে সুখে শান্তিতে সংসার করব, আমাদের একটা বাচ্চা সহ। আচ্ছা ঠিক আছে কাকা, দাও। সামান্য মুচি হয়ে করিস 2 টাকার কাজ, আমার মুখের উপর না বলা, নেতার বোনের মুখের উপর না বলা শিখেছিস, তাই না? ফোন দিবি না? দে তোর ভাইকে ফোন দে। ফোন দে। দে ফোন দে। ফোন দে। এই ফকিনির বাচ্চা, তোর এত বড় সাথে আমার গালে থাপ্পড় মেরেছিস। চুপ। আই মুচি, আই মুচি, আমার জুতাটা পরিষ্কার করে দে তো। ম্যাডাম, আমার এখন খাওয়ার সময় জুতা পালিশ আমি করি না। কি? আমার জুতা পরিষ্কার করার থেকে তোর খাওয়ার সময় বেশি হয়ে গেছে? হ্যাঁ, তোর খাওয়ার সময় বেশি ইম্পর্টেন্ট। তুই পরে খেতে যাবি, আগে আমার জুতা পলিশ করে দিবি, তারপর তুই যাবি। এর আগে আমি তোকে এখান থেকে যেতে দিব না। ম্যাডাম, আপনার আমি কইলামই তো, আমার খুব খিদা লাগছে, আমি খামো তারপরে কাজ করবো, আমি পারবো না। তুই জানিস আমি কে? আমার ভাইকে? আমার ভাই হচ্ছে এই এলাকার সবথেকে বড় নেতা, আর আমি সেই নেতার একমাত্র বোন। আর আমি না বলা মোটেও পছন্দ করি না। তোকে যেহেতু বলেছি আমার জুতাটা পলিশ করে দিবি, তার মানে তোকে এক্ষুনি আমার জুতা পলিশ করে দিতে হবে। তা না হলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। ম্যাডাম, আপনি নেতার বোন হন আর যাই হন, আমি এখন পারবো না, আপনি যান, পরে করে। কি? সামান্য একজন মুচি হয়ে আমার মুখে মুখে তর্ক করছিস, নেতার বোনের মুখে মুখে তর্ক করছিস? তোর এত সাহস?
মুচি হয়ে করিস 2 টাকার কাজ আমার মুখের উপর না বলা, নেতার বোনের মুখের উপর না বলা শিখেছিস তাই না? এই কি সমস্যা আপনার? কি হয়েছে? আপনি আপনার বাবার বয়সী লোকের গায়ে লাথি মারলেন, কি প্রবলেম কি আপনার? এই চুপ, একদম চুপ, গলার নামিয়ে কথা বল। আর তুই কি বললি? এই বুড়ো মুচির বাচ্চার সাথে আমার বাবার তুলনা করলি? সে আমার বাবার সমতুল্য। এই তুই জানিস আমার বাবাকে? আমার বাবা হচ্ছে এলাকার শিল্পপতি প্লাস বিজনেসম্যান, আর আমার ভাই হচ্ছে এলাকার নেতা। তুই হুট করে উড়ে এসে জুড়ে বসে এই ফকিনিটার সাথে দরদ লাগাচ্ছিস। হ্যাঁ, ফকিনিটার জন্য কি দরদ বেয়ে বেয়ে পড়ছে? এই আপনি কি বলতেছেন? ওনাকে এখান থেকে উড়িয়ে দেবেন? একে তো নিজে অপরাধ করেছেন, ওনার গায়ে হাত তুলেছেন, তার উপর বলছেন আমরা ফকিনির বাচ্চা। এক্ষুনি ভালোই ভালোই বলছি, ওনার পায়ে ধরে ক্ষমা চান, না হলে আপনার খবর আছে। কি বললি তুই? আমি যদি বুড়ো লোকের কাছে ক্ষমা না চাই তাহলে তোর হাতের 5টা আঙ্গুলের ছাপ আমার গালের মধ্যে পড়বে। হাই ফকিন্নির বাচ্চা, তোকে তো দেখে মনে হচ্ছে মুচির কামলা তুই, তার জন্য মুচির হয়ে তুই আমার সাথে সাফাই গাচ্ছিস। হ্যাঁ, এই তুই কি ভেবেছিস? তুই কি জানিস আমার ভাই যদি এইখানে থাকতো তাহলে তোকে এক চুটকি দিয়ে এখান থেকে উড়িয়ে মারতো? আমি তোদের আজকের মতো ওয়ার্নিং দিচ্ছি, আজকের পর তোদের 2 জনকে যদি আমি এইখানে বসতে দেখি না তাহলে আমি আমার ভাইয়াকে বলবো যে তোদেরকে এই এলাকা থেকে ছুঁড়ে অন্য এলাকায় মারতে। ও ক্ষমা চাইবেন না? আপনাকে যে কিভাবে ক্ষমা চাওয়াতে হবে সেই কৌশল আমার ভালোভাবে জানা আছে। ভালোই ভালোই ক্ষমা চান, না হলে কিন্তু আমার এই হাতের 5 আঙ্গুলের দাগ আপনার গালে পড়বে। হোয়াট? আমি কি না এই মুচির বাচ্চার পা ধরে ক্ষমা চাইবো? হাসালি তুই আমাকে। আমি না তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি, অনেক বড় বড় কথা তাই না? দাঁড়া, আমি আমার ভাইয়াকে এক্ষুনি কল দিয়ে এখানে ডাকবো, আর তোরা কামলার এই মুচি মিলে কিভাবে এখানে বিজনেস করিস সেটা আমি দেখাবো। ওয়েট, আমি এক্ষুনি আমার ভাইয়াকে কল করছি। ফোন দিবি না? তুই তোর ভাইকে ফোন দে। ফোন দে, ফোন দে, ফোন দে। এই ফকিনির বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার গালে থাপ্পড় মেরেছিস? চুপ! প্রথম থাপ্পড়টা মেরেছি এই আঙ্কেলের সাথে বেয়াদবি করার জন্য, আর দ্বিতীয় থাপ্পড়টা মেরেছি আমার থেকে ফকিনির বাচ্চা বলার জন্য। যা, তুই কি করবি কর, যা। ফোন আমার কাছে থাকলো। ঠিক আছে, ফোন রেখে দিয়েছিস না, রাখ। তোরা যদি সাহসী হয়ে থাকিস তাহলে এখানে দাঁড়িয়ে থাকবি, আমি এক্ষুনি গিয়ে আমার ভাইয়াকে ডেকে নিয়ে আসবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ভাইয়া আসো, তাড়াতাড়ি আসো, এই কামরাটাকে তোমার সাহায্য করতেই হবে। এই মুচির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার বোনের সাথে বেয়াদবি করছিস, আমার বোনের ফোন নিয়ে রাখছিস তাই না? ফোন বের কর। আরে ভাইয়া এই মুচি না, ছাড়ো ওনাকে, ছাড়ো। উনি না, ওনার সাথে একটা কামলার বাচ্চা ছিল, ওই কামলার বাচ্চা আমার ফোনটা নিয়ে গেছে। ফোনটা আমি নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চাটাই, এই ছোট লোকের বাচ্চাটাই আমার ফোন নিয়ে গেছে। তার উপর আমার গালে ঠাস ঠাস করে 2 গালে 2টা থাপ্পড় মেরেছে। ওকে তুমি বিচার করো। আরে চুপ কর, কারা কি বলতেছিস? তুই চিনিস? স্যার আসসালামু আলাইকুম, আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম। আসলে এই এলাকায় আমার ডিউটি পড়েছে, তথ্য পেলাম এই এলাকায় অনেক অকারেন্স চলছে, তাই সিভিল ড্রেসে দেখতে এলাম যে কি অবস্থা। হাই ভাইয়া, তুমি ওনাকে স্যার কেন বলছো? এটা তো গরিব ছোট লোক, ফকিন্নি। আরে চুপ কর, তুই কারে বারবার কামলা বলতেছিস? তুই কোনারে চিনিস? উনি হচ্ছেন আমাদের এই এরিয়ার নতুন গোয়েন্দা অফিসার, আর যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, আর তার সম্পর্কে না জেনে শুনে তুই তাকে কামলা বলতেছিস তাই না? একদম চুপ থাকবি। স্যার আসলে আমার বোন ছোট মানুষ তো, ও বুঝতে পারেনি স্যার, হঠাৎ করে ভুল করে আজে বাজে কথা বলে ফেলেছে স্যার। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি স্যার, মাফ করে দিন স্যার। আচ্ছা, আপনার বোন যে উশৃঙ্খলভাবে বড় হয়েছে, আমার বিশ্বাস ওর ভবিষ্যৎ খুবই খারাপ। হয়তো আপনার আদরের বোন আপনারা সেভাবে বড় করেছেন, যে অন্যায়টা করেছে এই মুরব্বির সাথে, মুরব্বির গায়ে লাথি মেরেছে, আপনি বলুন আপনার বোনকে এই মুরব্বির কাছে ক্ষমা চাইতে। এখনো কেন দাঁড়িয়ে আছিস বেয়াদব কোথাকার? একজন মুরব্বী মানুষের গায়ে কেউ লাথি মারে? তোকে আমি এই শিক্ষা দিয়েছি নাকি? মাপচা বলছি। স্যার আসলে আপনি যে ডিবি অফিসার বাট সিভিল ড্রেসে, এই জন্য না আমি চিনতে পারিনি, না জানে না বুঝে অনেক কটু কটু কথা বলে ফেলেছি, অপমান করেছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আমি এই বৃদ্ধ চাচার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চাচা আপনি বয়স্ক মানুষ, অথচ আমি আপনার গায়ে লাথি মেরেছি। প্লিজ চাচা, অল্প বয়স তো, মাথার রাগটা কন্ট্রোল করতে পারিনি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন চাচা। ঠিক আছে মা, আমি মাফ করে দিলাম। স্যার আমি মাফ করে দিয়েছি, আপনিও মাফ করে দেন। শুনুন চাচা, আপনি ক্ষমা করে দিয়েছেন আপনার সাথে যে অপরাধ করেছে তার জন্য, আর আপনি ক্ষমা করে দিলেই কিন্তু আমি ক্ষমা করে দিতে পারি না।
কারণ তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, সারা জীবন তার সাথে আমার সংসার করতে হবে। আর আপনার মনের মতো একটা উশৃঙ্খল মেয়েকে আমার ঘরে বউ করা কখনোই পসিবল না। আমি চাই না এমন একটা বেয়াদব মেয়ে আমার সংসারে আসুক। হ্যাঁ যে আপনার ফোন, আর আপনার বোনকে একটু শাসন করুন। মেয়ে মানুষ এভাবে চললে তাকে মেয়ে মানুষ বলে না। আর যাই হোক, আপনার বোনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল না, আপাতত ক্যান্সেল। আরে স্যার স্যার হ্যাঁ অনেক ছবি তো আই এম এক্সট্রিমলি সরি ভাইয়া, উই আর এক্সট্রিমলি সরি। প্লিজ আপনি কিছু মনে করবেন না, ধাক্কাটা না আমি ইচ্ছে করে আপনাকে দেই। ইটস ওকে। তাহলে এখন আমরা আসি ভাইয়া। ঠিক আছে, একই চল। দাঁড়ান, যাবার আগে আমার মানি ব্যাগটা দিয়ে যান। মানি ব্যাগ দিব মানে আপনি কি বলছেন? শুনুন ম্যাডাম, আপনি যখন আলতো করে আমাকে ধাক্কা লাগিয়ে দিলেন না, তখন আমার পকেট থেকে আমার মানি ব্যাগটা আপনার কাছে চলে গিয়েছে। মানি ব্যাগটা দিয়ে যান। আপনি মেবি ভুল করছেন। দেখুন আমার হাতে একটা মাত্র ফোন, আমার কাছে আপনার মানি ব্যাগ কি করে আসবে? আপনার মানি ব্যাগ তো আপনার প্যান্টের পকেটেই আছে, আপনি একটু ভালোভাবে খুঁজে দেখুন, পেয়ে যাবেন। আপনি ঠিকই বলেছেন, মানি ব্যাগটা কিন্তু আমার পকেটেই থাকার কথা, পকেটেই ছিল। যখন আপনি ধাক্কা খেলেন, এই আলতো ছোঁয়াতে আপনার হাত লেগে মানি ব্যাগটা এখান থেকে ঠিক ওনার ওইখানে চলে গেছে। আপনার মানি ব্যাগটা ওনার কাছে আছে মানে? এসব আপনি কি বলছেন? দেখুন না, ওই যে ওনার ওখানে মানি ব্যাগটা একটু করে দেখা যাচ্ছে। আরে কি উল্টাপাল্টা কথা বলছেন? এটা তো আমার মানিব্যাগ। আমার মানিব্যাগ আপনার কিভাবে হবে? হ্যাঁ, আপনি তখন থেকে কি আবল তাবল কথা বলে যাচ্ছেন? হ্যাঁ, এটা তো ওর মানি ব্যাগ, ও বলছে ওর ব্যক্তিগত জায়গায় আছে। তাছাড়া আপনি যে বলছেন যে এটা আপনার মানি ব্যাগ, আপনার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, যদি কথা একটু বাড়ান তাহলে কিন্তু আমি অ্যাকশন নেব। আর ওই মানি ব্যাগটা যে আমার, তার যথেষ্ট প্রুফ আমার কাছে আছে। কারণ মানি ব্যাগের ভেতরে আমার আইডি কার্ড আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন যে ওইটা আপনার মানি ব্যাগ, আমি মানি ব্যাগ দেওয়ার ব্যবস্থা করছি। এই মানি ব্যাগটা ওনার হাতে দে তো, দে। এই নিন। ওকে, তাহলে আসতে পারেন। এই দাঁড়ান, যাবার আগে আপনাদের মোবাইলটা নেবেন না? মোবাইল? ওর মোবাইল তো ওর কাছে, আমার মোবাইল আমার ব্যাগেই আছে। খুঁজ দেখুন না আছে কিনা। সেটাই তো, আমার মোবাইল কোথায় গেল? আপনার মোবাইলটা আমার কাছে। আরে এটাই তো আমার মোবাইল, তার মানে আপনি চোর, আমার মোবাইল চুরি করেছেন। চোরের উপর বাটপারি, তাই না? এই লাইনে কতদিন? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। আমি যতদিনই এই লাইনে থাকি না কেন, আপনারা দুজন যখন আমার পকেট থেকে মানি ব্যাগটা ছেড়ে দিয়েছিলেন না, ঠিক তখনই আপনাদের কাছ থেকে মোবাইলটা আমি ছেড়ে দিয়েছি। দেখুন, আমরা যেহেতু একই নায়ের মাঝি, সেহেতু আপনার মানি ব্যাগটা কিন্তু আমরা চুরি করে আবার ফেরতও দিয়ে দিয়েছি। সো আপনার উচিত হবে ওর ফোনটা, আপনি যেহেতু চুরি করেছেন, ওকে ফেরত দিয়ে দেওয়া। মোবাইল? এই মোবাইল তো আর আপনাদের হাতে যাবে না। আপনার এত বড় সাহস, আপনি ওর ফোন ফেরত দিবেন না? আপনি জানেন আমি কে? আমার পরিচয় শুনলে তো আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। আমি হচ্ছে এই চোর সাম্রাজ্যের সর্দারনি। এই, এর সাথে এত কথা বলে লাভ নেই। এর সর্দারকে না ফোন দিতে বল। ও সর্দার যখন এসে আমাদেরকে দেখে সালাম দেবে না, তখন ওর মাথায় না আকাশ ভেঙে পড়বে। হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। আই, তুই তোর লিডারকে ফোন লাগা, ফোন কর। তারপর তোর লিডার যখন আমাদের সামনে আসবে না, তারপর তুই দেখবি তোর অবস্থা কি করে। শুনুন ম্যাডাম, চোর না শুনে ধর্মের কাহিনী। আমাকে উচিত অনুচিত শুনিয়ে কোনো লাভ নেই। আপনি আমার মানিব্যাগ নিয়েছেন, সেটা ফেরত দিয়েছেন, সেটা আপনার ভালো লক্ষণ। আমি আপনার মোবাইল নিয়েছি, ফেরত দেব না, এটা আমার খারাপ লক্ষণ। ওকে, দে দে দে, তোর গ্রুপ লিডারকে ফোন দে। ঠিক আছে, দিচ্ছি। তোর গ্রুপ লিডার এসে যখন আমাদেরকে দেখবে না, তখন তুই বুঝবি যে তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিলি। আরেস্টেম। হ্যাঁ, তুই না বললি তুই চোর? তাহলে তোর সাথে এই গোয়েন্দা পুলিশের কিসের সম্পর্ক? চুপ কর। তোরা ওনাকে চিনিস? উনি আমাদের থানা নতুন ওসি, আজকে জয়েন করেছে। আর তোদের সম্বন্ধে সবকিছু রিপোর্ট স্যারকে দিয়েছি। স্যার তোদের ধরার জন্য এই সিভিল ড্রেসে এখানে দাঁড়িয়ে আছে। উনি আমাদের এই এলাকার নতুন ওসি। স্যার
স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার। স্যার আমরা যদি জানতাম যে আপনি আমাদের এই এলাকার থানার নতুন ওসি তাহলে কখনোই আপনার সাথে এত মিসবিহেভ করতাম না। স্যার আমি না মানে চোর সাম্রাজ্যের সর্দার নেই, আমাদেরও তো চুরি করে চলতে হয় বলুন। আমার আন্ডারে তো ছেলে পেলে থাকে, এখন চুরিটা একটু বেশি হয়ে যাচ্ছে তাই না? তাই হচ্ছে আমাদেরকে ধরার জন্য আপনি প্ল্যান করে এসেছেন। স্যার আমি কথা দিচ্ছি এরপর থেকে না চুরির মাত্রাটা কমিয়ে দেবো। স্যার প্লিজ আপনি এবারের মতো আমাদের ছেড়ে দিন, আমাদেরকে মাফ করে দিন। আপনাদের কি ভুল হয়েছে আর কি ঠিক হয়েছে সেটা থানায় গিয়ে কথা বলবেন। চলুন আমাদের সাথে। ওসি সাহেব নিয়ে আসুন। এই চল 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 বলছি। বাবা লিটু খারো যাস না। বাবা লিটু আমি আইতাছি। বাবা লিটু লিটু বাবা খারো। বাবা এই যে ক্ষেতের লাউ আর কফি তুলে রাখছিলাম, তোরে দিবার মনে আছিল না? নে বাবা নে, এটা শুটকি মাছ দে, কফি দিয়ে খাবি, আর ইলিশ মাছ আর এই লাউ দিয়ে পাক করে খাবি, স্বাদ লাগবো। আরে বাবা তুমি এত কষ্ট করে এসব আবার কেন আনতে গেলে? এসব তুমি রেখে দাও। ও আচ্ছা, তোমাকে তো টাকা দিতে চেয়েছিলাম, আমার মনে নেই। দাঁড়াও, এই যে নাও, এই টাকাটা রাখ। লিটু তুমি এটা কি করছো? হ্যাঁ তুমি তোমার বাবাকে 2000 টাকা দিচ্ছ? তোমার কি মাথা ঠিক আছে? উনি একজন বয়স্ক মানুষ, খেতে খামারে কাজ করে এখানে সবজি উনি খায়, ওনার তো এত টাকার কোনো প্রয়োজন হয় না। তোমার টাকা অনেক বেশি হয়ে গেছে তাই না? টাকার প্রতি দেখি তোমার দরদ নেই। আমি তোমার বাবাকে এত টাকা দিতে দিব না, কারণ ওনাদের খরচ কেমন হয় তা আমার খুব ভালো করে জানা আছে। এই ধরুন এখানে 200 টাকা আছে, এই টাকাটা রাখুন, এই টাকা দিয়ে সারা মাস আপনার খরচ হয়ে যাবে। বাবা ছেলের রং ঢং দেখলে না আমার ভালো লাগে না, সহ্য হচ্ছে না। আমি বাইকের সামনে ওয়েট করছি, তাড়াতাড়ি আসো। বাবা তুমি কিছু মনে করো না, আসলে তোমার বৌমা একটু ওই রকমই। দেখো ও তো আর জানে না যে তুমি আমাকে কতটা ভালোবাসো, জানলে হয়তো বা ও এমনটা করতো না বাবা। আচ্ছা ঠিক আছে, দাও আমি এগুলো নিয়ে যাই। বাবা আমার মনে হয় তুই এগুলো নিতে পারবি না, তোর কাছে বার লাগবো। তুই একটু খারো, আমি একটা ব্যাগ নিয়ে আই। আরে বাবাও না সব সময় শুধু পাগলামি করে। বাবা এই যে তোর লাগে ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে তোল, তাহলে কষ্ট হবে না। ঠিক আছে দাও। শোনো, আমার জন্য কোনো চিন্তা করবে না, নিজের খেয়াল রেখো, ঠিক আছে? ঠিক আছে বাবা, আচ্ছা যা আবার আহিস। হ্যাঁ ভালো থেকো। যারা না ব্যাগটা ধরো, পিছনে বসো, আমি স্টার্ট দিচ্ছি। কি ব্যাগ নেমে বসবো আর তুমি স্টার্ট দিবে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ দেখলে আমি তোমার বাবার সামনে কতটা রিঅ্যাক্ট করলাম, তারপরে তুমি এই সবজিগুলো হাতে করে নিয়ে এসেছো। তোমাদের বাবার ছেলের রংটা আমার ভালো লাগে না, এগুলো আমি বাড়িতেই নিব না, এগুলো সব। বাবা লিটু লিটু বাবা, ও বাবা, বাবা তোমার আমি কতটা কষ্ট দিছি, দিনের পর দিন এই কষ্টতে এই ভাঙ্গা বাড়ির মধ্যে রাখছি। বিশ্বাস করো আমি না ইচ্ছা করে এটা করি না, তোমার বহু মায়ের কথায় আমি এই কাজটা করছি। কিন্তু বাবা আমি তো আসলে বুঝতেই পারি নাই তুমি এতগুলা টাকা ওই তরকারির মধ্যে আমার দিবা। বাবা তুমি এই টাকাগুলো কই পাইছো? তুমি আমার কেন দিছো বাবা? বাবা আমি তো জানি তো করে নতুন সংসার হয়েছে, তাই তো করে মেলা কিছু দরকার, খাট পালং সোফা সেট মেলা কিছু দরকার। আমি আস্তে আস্তে কাম কাজ কইরা সবজি বিক্রি কইরা এই টাকাটি জোগাইছি, আর এই টাকাটি আমি সবজির মধ্যে তোরে দিতে গেছিলাম। আইরে অপমান হয়েছি বাবা। বাবা আমি ভুল করে ফেলেছি বাবা, আপনি যে আমাদেরকে এত ভালোবাসেন, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি একটু একটু করে আপনার জমানো সঞ্চয় করা টাকাগুলো আমাদের
দিয়ে দিয়েছেন। বাবা, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি। আমি সবসময় মনে করতাম শ্বশুর বাড়ির লোকজনরা না কখনো আপন হয় না, শ্বশুর সবসময় শ্বশুরই থাকে, সে কোনোদিনও বাবা হতে পারে না। কিন্তু আপনি আমার ধারণাটা পুরোটা পাল্টে দিয়েছেন। বাবা, আমি তো ছোট মানুষ, ভুল করে ফেলেছি, না বুঝে অনেক কথা বলেছি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন বাবা। না না মা, তুমি তো আমার মেয়ের মতো, তুমি আমার কাছে ক্ষমা চাও না, ভুল হইতেই পারে। আমি মা ক্ষমা করে দিছি বাবা, বাবা আমি সবারই ক্ষমা করে দিছি। আও বাবা, ঘরে যাই, সাথে ভাত খাওয়া যাও। আও ও আচ্ছা, এই ব্যাপার। এর জন্য তো ছেলেটাকে দেখে আমার কেমন যেন আমাদের পাড়ার লিটুর মতো মনে হচ্ছিল। আসলেই তো তাই। ঠিক আছে, দাঁড়াও, তোমাদেরকে মজা দেখাচ্ছি। কিরে, কি ব্যাপার আপু, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আয়। হ্যাঁ, আসতেছি। কিরে, তোর কোনো সমস্যা? না, কোনো সমস্যা না তো। আচ্ছা ঠিক আছে বাবা, আমার না জরুরি একটা কাজ পড়েছে, এক জায়গায় যেতে হবে। তাহলে তুমি বাসায় যাও, আর তুই তোর মতো করে বাসায় যা, আমি আসতেছি। আর বাবা, তোমাকে ফোন দিলে না, তুমি একটু এসো। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা। তুমি আসছো? হ্যাঁ। আচ্ছা, কি ব্যাপার? ওরা কি বুঝতে পারবো না যে তুমি আবার আমার কাছে আসছো? আরে না না, বুঝতে পারবে না। আপু তো তার একটা কাজের জন্য বাইরে গেছে, আর বাবাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আর সেই সুযোগটা আমি কাজে লাগিয়েছি। তাছাড়া আপু আর বাবা আমাকে যেভাবে প্রেশারের উপর রাখে, যেভাবে চোখে চোখে রাখে, তোমার সাথে তো আমি ঠিক মতো একটু টাইম স্পেন্ডও করতে পারি না। আচ্ছা তুমি আমাকে বলো তো, এভাবে পাগলের বেশে তুমি আর কতদিন থাকবে? আরে কিসের পাগল? আচ্ছা, আমি এক্ষুনি খুলে ফেলাইতেছি। এই দেখো, খুলে ফেলাইছি। এখন কেমন লাগতেছে? এখন তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা ঠিক আছে, শোনো, এখানে না দাঁড়ায় থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কি আবার চলে আসবো, চলো আমরা আরেকটা জায়গায় যাই। ঠিক আছে, চলো। আসো। এই দাঁড়া, দাঁড়া। এই, তুই কি ভেবেছিস তুই একাই চালাক আর আমরা সবাই বোকা? তোর এই নাটক না আগেই ধরে ফেলেছিলাম। আরে আপু, তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এই, তুই কি ভেবেছিস আমরা কি কিছুই বুঝতে পারিনি? তুই যে এর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার ভিতরে প্রেম করছিস, সেগুলো কি কিছুই বুঝতে পারিনি? আর এই পাগল কাকে বলছি? এটা তো পাগল না, এটা তো লিটু। আর লিটুকেও না খুব ভালো মতো আমরা চিনতে পেরেছি। দাঁড়া, এক করি না বাবাকে ফোন দিচ্ছি, তারপর বাবা এসে না তোদেরকে উচিত শিক্ষা দিবে। দাঁড়া, তোমার বাবাকে ফোন দিলে তো ঝামেলা হয়ে যাবে। তোমাদের ঝামেলার মধ্যে আমি নেই। হ্যালো বাবা, তুমি এক্ষুনি চলে আসো তো। তুই কি ভেবেছিস তুই যার সাথে প্রেম করিস খুব ভালো ছেলে, তাই না? তোকে রেখে তো এখন পালালো, তোর ভালো না, ছুটে গেছে। কি হয়েছে বাবা, তোমার মেয়ে আছে না, আমাদের এলাকার যে লিটু আছে না, এই লিটুর সাথে রাস্তায় দাঁড়িয়ে নষ্টামি করছিল। যারা তোর এত বড় সাহস, তুই আমাদের সাথে ছলনা করে লিটুর সাথে রাস্তায় দেখা করিস, ভালোবাসা করিস? তোর এত বড় সাহস কি করে হলো? এই জন্য কি তোকে আমি ভার্সিটিতে লেখাপড়া শিখেছি? জানোস লিটু কি? লিটু একটু নিম্ন শ্রেণীর লোক, ওর বাপ কাজের লোক, ওর সাথে তোর ভালোবাসা মানায় না। আমি ভেবেছিলাম তুই লেখাপড়া করে বড় একটা চাকরি করবি, সেই জন্য তোকে আমি ভার্সিটিতে ভর্তি করে দিয়েছি। আর তুই কি করলি? আমার মেয়ে হয়ে একটি রাস্তার ছেলেকে ভালোবেসেছি, আর আমার ভয়ে ওই ছেলেটি পালিয়ে গেল। এরপর থেকে যদি লিটুর সাথে তুই দেখা করিস, তাহলে তোকে কেটে নদীতে ভাসিয়ে দিব। চল চল। কি ব্যাপার, বসে আছো কেন? জুসটা খাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্যার, এই জুস খাবেন না? কি কি হয়েছে লিটু, কোনো সমস্যা? না, আসলে তেমন কিছু না। শোনো না, চলো না আমরা একটা হাগ করি। এটা কি আবার বলার লাগে নাকি? আচ্ছা ও এসো। হাক করলে হাক করা শেষ, তো এখন জুসটা খেয়ে ফেলো। আচ্ছা, আমি একাই খাবো, তুমি খাবে না? তুমিও না? আচ্ছা ঠিক আছে, তুমি খাও, আমি খাচ্ছি। হ্যাঁ।
এই এই আখি, এদিকে আয়। কিরে, তুই এই জুসের মধ্যে কি মিশিয়েছিস যেটা খেয়ে আমার বউ সেন্সলেস হয়ে গেল বল? স্যার, আমি জুসের মধ্যে কিছু মিশাই নাই। তুই কিছু মিশাসনি, তাহলে আমার বউ সেন্সলেস হলো কি কারণে? সত্যি কথাটা বলবি? স্যার, সত্যিটা জানতে চান তাইলেও জান। আরে জান, তুমি রাগ করছো কেন? তুমি একটু শান্ত হও না। কাম ডাউন, জাস্ট রিল্যাক্স। হ্যাঁ, তুমি আমার কথাটা একটু শোনো। আজকে আমি প্ল্যান করে ফেলেছি, ও বাড়িতে আসলেই আমি জুসের মধ্যে ঘুমের ট্যাবলেট মিশিয়ে ওকে সেন্সলেস করে ফেলবো। তারপর ও যখন সেন্সলেস হয়ে যাবে, ওর সকল সয় সম্পত্তি প্লাস যত প্রপার্টিজ আছে সব কিছু আমি সিগনেচার করিয়ে আমার নামে করে ফেলবো। আর যত টাকা পয়সা আছে সব কিছু নিয়ে তোমার সাথে পালিয়ে যাব। আরে হ্যাঁ, মিস হবে না, তোমাকে তো বললাম। আমার টার্গেট কি কখনো মিস হয়েছে? হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না। হ্যাঁ, আমাদের বিকেলে দেখা হচ্ছে। ওকে, বাই বাবু। স্যার, এখন বুঝতে পারছেন আমি আসলে আপনার ক্ষতি চাই না স্যার। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, ব্যাপারটা আমি দেখছি, তুই যা। এই ওঠ ওঠ। কিরে, এইসব কি? হ্যাঁ, এইসব কি? এই জুসের মধ্যে তুই ঘুমের ওষুধ কেন মিশিয়েছিলি? আমি জুসের মধ্যে কি মিশিয়েছি মানে? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি জুসের মধ্যে কিচ্ছু মিশাইনি। এই চুপ কর, আর একটা মিথ্যে কথাও বলবি না। শোন, আমার বাসার কাজের মেয়ে আখি না সবকিছু আমাকে বলে দিয়েছে। তুই এই জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছিলি, যেটা আমাকে খাওয়াতে চেয়েছিলি। আমাকে খাইয়ে দেওয়ার পর আমি যখন অজ্ঞান হয়ে যেতাম, তখন আমার প্রপার্টি, অর্থ সম্পত্তি সবকিছু তুই লিখে নিতি। কেন এমনটা করলি বল? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু সত্যিটা জেনেই গিয়েছো, আমি সব কিছু খুলে বলছি। আসলে আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। বাবা মাকে আমি জানিয়েছিলাম, কিন্তু তারা সেই ছেলেকে পছন্দ করেনি, রিজেক্ট করে দিয়েছে। আর তুমি তো সরকারি চাকরি করো, টাকা পয়সার অনেক মালিক। তাই আমার সুখের কথা চিন্তা করে মা বাবা জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে। কিন্তু আমি কি করতাম? তোমার সাথে তো আমি মোটেও সুখী না। আর এই কথা তো আমি বলতেও পারতাম না। মা বাবাকে বললে তারা আমাকে ডিভোর্স জীবনও করাতো না, বরং উল্টা আমাকে কথা শোনাতো। তাই আমি ভেবেছিলাম এই জুসের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে তুমি যদি অজ্ঞান হয়ে যেতে, আমি তোমার সকল প্রপার্টি দলিলে সিগনেচার করে নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এখান থেকে পালিয়ে যেতাম। আর আমি আমার প্ল্যান মতোই সব কিছু করেছি। কিন্তু এই কাজের মেয়েটা যে তোমাকে সব সত্যি কথাটা বলে দিবে, আর ও যে আমার কথাগুলো শুনে ফেলেছিল, এটা আমি কখনোই বুঝতে পারিনি। ও আচ্ছা, তাই না? তার মানে তুই আমাকে অজ্ঞান করে অর্থ সম্পত্তি, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে তোর ওই বয়ফ্রেন্ডটার সাথে চলে যেতে চাইছিলি? এই, তুই আমাকে ভালোবাসিস না, তুই আমার কাছে সুখী না। তুই আমাকে সরাসরি বলতে পারতি, তাতে কি হতো? আমি তোকে এখান থেকে বের করে দিতাম, আমার কোনো সমস্যা ছিল না। তুই একটা ছেলের সঙ্গে রিলেশন করিস, তুই যদি আমাকে বলতি তাহলে আমি তোকে স্বইচ্ছায় ছেড়ে দিতাম। কিন্তু তুই তা করিসনি। তুই কি করেছিস? তুই আমাকে অজ্ঞান করে আমার অর্থ সম্পত্তি, প্রপার্টি সবকিছু হাতিয়ে নেওয়ার জন্য আমাকে ঘুমের ওষুধ খাইয়ে এখানে অজ্ঞান করে সবকিছু লিখে নিতে চাইছিলি। তুই এতটা স্বার্থপর, সেটা যদি আমি আগে কখনো জানতাম তাহলে হয়তোবা তোর মতো কালনাগিরিকে আমি বিশ্বাসই করতাম না। আরে কোথায় আমি তোর জন্য এত কিছু করছি, এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছু তোর জন্য করেছি। শুধুমাত্র তোর সুখের জন্য আমি আমার বাবা মাকে এই বাসায় পর্যন্ত আনি না। আর তুই তুই আমাকেই ভালোবাসিস না, তুই আমার পরিবর্তে আরেকটা ছেলের সঙ্গে রিলেশন করিস, তাকে নিয়ে ভেগে যেতে যাচ্ছিস। ভালোই হয়েছে, আখি আমাকে সব কিছুই বলে দিয়েছিল। আর তা না হলে আজকে হয়তোবা অনেক বড় একটা ঘটনা ঘটে যেত, যার জন্য সারাটা জীবন আমাকে পস্তাতে হতো। যা, আমি তোকে মুক্ত করে দিলাম। আমার জীবনে তোকে আর দরকার নেই। তুই এই মুহূর্তে বের হয়ে যাবি, বেরিয়ে যা। লিটু, আমাকে কি ক্ষমা করা যায় না? একটা বার যদি একটু সুযোগ দিতে, নিজেকে শুধরে নিতাম। চুপ! তুই আমার কাছে ক্ষমা চাইছিস? আমি করবো তোকে ক্ষমা? আমি চাই না তৃতীয়বার তোকে কোনো সুযোগ দিয়ে আমার জীবনটাকে একদম ধ্বংস করে দিতে। যা, বেরিয়ে যা বলছি। তা না হলে না আমি তোকে এক্ষুনি পুলিশের কাছে দিয়ে দিব। বেরো, বেরিয়ে যা। এক্সকিউজ মি চাচা। কিছু করবেন? হ্যাঁ, দেখেন তো এই বাইকটা আপনি চিনেন কিনা? হ্যাঁ ম্যাডাম, মাঝে মাঝে তো এই হুন্ডারটা ঠিক করে রাখে।
ও আচ্ছা, তার মানে বাইকটা আপনার এইখানে সব সময় আসে। তাহলে একটা কাজ করবেন, আবার যখন আসবেন না তখন এই বাইকটা আপনি আমার জন্য কিনে রাখবেন। যত টাকা লাগুক না কেন আমি আপনাকে দিব, কিন্তু তার বিনিময়ে আমাকে এই বাইকটা কিনে দিতে হবে। আচ্ছা ম্যাডাম, যত টাকা লাগুক আপনার লাগে আমি কিনে দিব এটা। আচ্ছা ঠিক আছে, এই বাইকটার সন্ধান যখনই আপনি পাবেন সাথে সাথে আমাকে ইনফর্ম করবেন। ওকে ঠিক আছে। ম্যাডাম যদি কিছু মনে না করেন তাহলে কিছু টাকা অ্যাডভান্স দেন। আচ্ছা ঠিক আছে মিস আখি, আপনি ওনাকে 50,000 টাকা দিয়ে দিন। ওকে আর কথার কাজের সাথে যাতে মিল থাকে। ঠিক আছে ম্যাডাম, শুধু কোথাও আপনার ফোন দিব, চলে আসবেন। ওকে। ও কাকা, আর গাড়িটা স্টার্ট নিচ্ছে না, দেখো তো কি হলো। আরে ম্যাডাম তো এই গাড়ির কথা কইছে, এই গাড়িটা কিনার লাগে ম্যাডাম পাগলা হয়েছে গা। যত টাকা লাগুক তাই কিনবো। আমি যদি 2 লক্ষ টাকাতে গাড়িটা কিনি তাহলে কমু 3 লক্ষ টাকা, আমার 1 লক্ষ টাকা লাভ হবে। যেমন বয়ান দিয়ে আটকাই। এই কাকা, কি হলো, কি ভাবতেছো? বললাম গাড়িটা ঠিক করে দিতে, ঠিক করে দাও। বাবা এই গাড়ি আর কত ঠিক করবো? তুমি সপ্তাহে 2 দিন করে ঠিক করে নিয়ে যাও। তোর ট্যাঙ্কি সাথে গেছে গা, টায়ার ক্ষয় গেছে গা, ওটা কাজ করো, গাড়িটা বেচা লাগা। কি তুমি এটা কি বলতেছো? এটা আমার ইমোশনের গাড়ি, আমি এটা বিক্রি করবো না। যেমন হয় তুমি ঠিক করে দাও তো, অত কথা কয় না। শুনো বাবা, টাকা 20,000 না, তোমার 50,000 টাকা দেই, গাড়িটা রাখা যাও। কি মাত্র 50,000 টাকা? না না না, আমি 50,000 টাকায় আমার গাড়ি দিব না। হ্যাঁ, আর দামাদামি করবো না, 70,000 টাকা দিব, তাহলে দিয়ে দাও গাড়িটা। এই দেখো, তোমার কথা শুনে আমার কাছে পছন্দ হইতেছে না, আমি গাড়ি বিক্রি করবো না। হাতের কাছে গাড়িটা পাইছি, সালাম যাবো না। ম্যাডাম তো কইছে যত টাকা লাগুক, 2 লক্ষ টাকা গাড়িটা কিনে কমু যে ম্যাডামের 3 লক্ষ টাকাতে কিনছি, আমার 1 লক্ষ টাকা নগদে লাগবে। আচ্ছা বাবা শোনো, তোমার একদম 1 লক্ষ টাকা দেবো, গাড়িটা দিয়ে যাও। না না কাকা, আমি 1 লাখ টাকা দিও আমার গাড়ি দিতে পারবো না। আচ্ছা বাবা কত দেখি, কত টাকা হলে তুমি গাড়িটা বিক্রি করবা? ও আচ্ছা ঠিক আছে, তুমি এক কাম করো, আমার 2 লাখ টাকা দাও, গাড়ির জ্যাম না আসো অমনি তুমি নিয়ে নাও, যাও। আচ্ছা বাবা তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে যাচ্ছি। এই যে বাবা নাও, এই 1 লাখ, এই 1 লাখ। 2 লাখই আছে না? হ্যাঁ ঠিক আছে, এই যে ধরো গাড়ির চাবি। যাক ভালো হয়েছে, গাড়িটা 2 লাখ টাকাতে পাইছি। ম্যাডামের কমু যে গাড়িটা 3 লক্ষ টাকাতে কিনছি, 1 লক্ষ টাকা আমার লাভ হবো। ম্যাডামের তাড়াতাড়ি ফোন দেই। কি ক মোবাইল বন্ধ কে? আবার দেখি। এখন কি করি? হে আল্লাহ, আমি এটা কোন বিপদে বললাম? ম্যাডাম তো ফোন ধরে না। ম্যাডাম দিছে মাত্র 50,000 টাকা, মালিকের ক্যাশ থেকে 1.5 লাখ টাকা নিয়ে আমি গাড়িটা কিনলাম, 2 লক্ষ টাকা কিনলাম, ভাবছিলাম 1 লক্ষ টাকা লাভ হবো। এখন তো আমার সবই গেল, মালিকের কেমন বুঝাবো আমি? আল্লাহ, আমি তো লুপ করার যায় খুব বিপদে বললাম। এই গাড়ির দাম তো 20,000 হবো না। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল এখনো লিটু আসতেছে না? আরে এসে পড়ছি, এই দেখ, টাকাই টাকা, পুরা 2 লাখ টাকা। ও মাই গড, আমরা এখন এত টাকার মালিক! আরে হ্যাঁ, এখানে আর দাঁড়িয়ে থাকিস না, এখন কথা বলার সময় নেই, চল আগে এখান থেকে ভাগি। হ্যাঁ সেটাই, ধরতে পারলে না তারপরে বুঝবো মজা, তাড়াতাড়ি চলো। ঠিক আছে চল চল।